ভারতীয় অভিযানের পরের ধাপ শুরু হয় জামাত ইসলামী নেতাদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে। জামায়াত ইসলামী কেন স্বাধীনতার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিয়েছিল সেটা এখন দিনের মতো পরিষ্কার হয়ে উঠেছে। একাধারে স্বাধীনতা বিরোধী এবং কট্টর ভারতের বিরোধিতা করবার কারণেই জামায়াতকে ভারতের টার্গেটে পরিণত করা হয়। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালতের সামনে থেকে ভারতে তুলে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় কথিত যুদ্ধাপরাধের বিচার ভারতের প্রেসক্রিপশনেই সংগঠিত হয়েছে। এই মাহফিলের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। জামায়াতকে পঙ্গু করে দেওয়ার পর শুরু হয় বিএনপি ধ্বংসের নীল নকশা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপির যারা দেশপ্রেমিক ভারত বিরোধী তাদেরকে সব বেছে বেছে শেষ করে দেয়া হয়, যার শুরুটা হয়েছিল ইলিয়াস আলীকে দিয়ে। ইলিয়াস আলীকে ভারত কেন গুম করেছিল সেটা বোঝার জন্য তার কয়েকটা বক্তব্য শুনলেই চলবে। ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে পার্মানেন্টলি চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে যাবে। বিএনপির সবচাইতে কট্টর ভারত বিরোধী এই নেতা বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিটের নামে বাংলাদেশকে দখলের যে পায়তারা করা হয়েছে সেটার ঘোর বিরোধী ছিলেন। ভারত এরকম বলেছিল এই ফারাক্কা বাদ যখন হয় তখন সে সময় বলেছিল যে আমরা বিবেচনা করবো, হয় নাই, কিন্তু ফারাক্কা বাদ হয়েছে। ইলিয়াস আলীর গুমের রেশ কাটতে না কাটতে গুম করা হয় বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদকে। তাকেও ভারতে পাওয়া যাবার বিষয়টি প্রমাণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থাই তাকে গুম করেছিল। দিল্লির একটা তাবেদার রাষ্ট্র বাংলাদেশে কায়েম করবার জন্য, আমাদেরকে পরাধীন জাতিতে পরিণত করবার জন্য। শুধু রাজনীতিবিদ নয়, ভারতের বিরুদ্ধে কথা বলার অপরাধে গুম করা হয় সাংবাদিক গবেষক ফরহাদ মাঝহারকে। ভারতীয় গোয়েন্দা সংস্থা তাকে সীমান্ত পার করে নিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বেনাপোল সীমান্তের কাছাকাছি জায়গা থেকে র্যাব তাকে উদ্ধার করে। ভারত বিরোধিতার আরেক ভুক্তভোগীর নাম সাংবাদিক মাহমুদুর রহমান। আমার দেশের জন্য আমি জীবন দেব, ইসলামের জন্য জীবন দেব। নানাভাবে নির্যাতনের পর ভারতের এদেশীয় প্রোডাক্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে খুন করে ফেলার পরিকল্পনা করা হয়, যদিও সে যাত্রায় আল্লাহ তাকে রক্ষা করেন। সবশেষে এবার জানা যাক আবু তোহা মোহাম্মদ আদনানকে কেন গুম করা হয়েছিল। আজকেও যদি আপনি এমন ইসলাম ফলো করেন যে ইসলামটা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহয় আছে, তাহলে আপনার দিকে নজরদারি বাড়ানো হবে, আপনার সেলফোন ট্যাপ করা হবে, আপনার উপর আরো বেশি গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে। মাত্র কয়েকদিন আগে নিজেই নিজের বক্তব্যে বলেছিলেন যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন তিনিও। অবশেষে সেটাই সত্যি হলো। এই কথা যদি রয়ে খবর আছে আমাকে আর খুঁজে পাবেন না, কারণ দেশটা চালায় দেশটা আমাদের দেশের গভর্নমেন্ট চালায় না, দেশটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়। একটা রেজলিউশনও পাস হয় না, এখানে সবকিছু বাইরে থেকে নিয়ন্ত্রিত হয়। যদিও ফেস দ্য পিপলের একটি পোস্টে আদনানের সবশেষ অবস্থান ডিজিএফআই হেড অফিসে দাবি করার একদিন পরেই তাকে ছেড়ে দেওয়া হয়। তারপরে সান্ত্বনা বাবা মা সন্তানের কাছে ফিরে এসেছে আবু তোহা মোহাম্মদ আদনান। কিন্তু এরকম হাজারো বাবা মা স্ত্রীর সন্তান আজও অপেক্ষায় তাদের আপনজনের। প্রিয় দর্শক, একদা আমরা পরাধীন ছিলাম, কিন্তু মুখে ভাত ছিল, পরনে কাপড় ছিল, ধর্ষিত হয়নি আমার বোন, ছিল না হত্যা, হয়নি খুন। তারপরও স্বাধীনতা চেয়েছি, কারণ ছিল না ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা। কিন্তু আজ কি? পেটে ভাত নাই, ভোট নাই, কথা বলার স্বাধীনতা নাই, ধর্ষণের বিচার নাই, আওয়ামী লীগ না করলে তার চাকরি পাওয়ার সুযোগ নাই। এমন স্বাধীনতা আমরা চাইনি। পাকিস্তান থেকে আলাদা হয়েছে ভারতের কাছে বন্দী হয়ে থাকবার জন্য নয়। আল্লাহ হাফেজ।